আমি আমি এভাবে বলছি না কথাটা, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ তার অপশন কমিয়ে নিয়েছে। সে বলেছে আমি ভারতের সঙ্গে যাব না, তাহলেই অপশন কমে গেল তার। অথচ তার অর্থনীতি পুরোপুরি ভারত ডিপেন্ডেন্ট, পুরোপুরি। তার অর্থনীতি, ক্লাইমেট, ওয়েদার সবকিছু ভারতের সঙ্গে। ক্লাইমেট ওয়েদার হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশের কথা বলছেন তো, বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ভারত নির্ভর। 100%, 100%। আমি আপনাকে পরপর উদাহরণ দিচ্ছি। আপনি গার্মেন্ট করেন, কটন গার্মেন্ট করেন। পৃথিবীতে আপনি কটন কোথা থেকে পাবেন? চীনও তো কটন ভারত থেকে ইম্পোর্ট করে, তার কটন আছে, সে লার্জেস্ট প্রডিউসার, তারপরে আমরা তো। কিন্তু তার লেগে যায়, তারপরে সে ইম্পোর্ট করে, ভারত থেকে ইম্পোর্ট করে। আপনি ভারতকে বাদ দিয়ে ধরুন তর্কের খাতিরে আপনি ভারত থেকে কটন না কিনে পৃথিবীতে আমেরিকা থেকে কটন কিনে আনবেন, ধরে নিচ্ছি ভারতীয় কটনের সমান দাম সেটা। কিন্তু কটন জিনিসটা যখন আপনি আমেরিকা থেকে নিয়ে আসবেন তখন তার কস্ট আপনার বেশি পড়বে, ল্যান্ডেড প্রাইস, নাম্বার 1। নাম্বার 2, আপনি পৃথিবীর যেখান থেকেই কটন কিনুন না কেন, আমার তো দাম বেড়ে যাবে কটনের, তাই না? এমন তো নয় যে আমার কটনটা বিক্রি হবে না, তা আপনি সরে যাবেন, আরেকজন কিনবে সেই কটনটা। তো এবং সে ধরুন আমি তার ওইটুকু ধরুন কটন সে কেউ নিল না, ধরা যাক সরকারের ওইটুকু টাকা আছে যে ওই জায়গাটাকে সে মেকআপ করিয়ে দেবে এক্সপোর্টারদের। কিন্তু বাংলাদেশের এটা তো স্ট্র্যাটেজিক র মেটেরিয়াল তার। আর আমি অর্থনীতির একটা পার্ট ভারতের উপর নির্ভর, মানে আমাদের যে অর্থনীতি যার উপর দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট, আরেকটি হচ্ছে আমাদের যেটি প্রবাসী আয়। সো আমরা বলতে পারি হ্যাঁ, একটা মেজর পার্ট ভারতের উপর নির্ভরশীল। দেখুন, এশিয়ায় আপনাদের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ভারত। বাংলাদেশে কেউ বলে না, বলে দক্ষিণ এশিয়ায়। কে বলেছে দক্ষিণ এশিয়ায়? WIPS ডেটা অনুযায়ী ভারত 10th, চায়না পেছনে অনেক, আমাদের পেছনে জাপান। ভারত এশিয়ায় আপনাদের লার্জেস্ট ডেস্টিনেশন, $2 বিলিয়ন মার্কেট। ভারত থেকে আপনার স্ট্র্যাটেজিক র মেটেরিয়াল যেটা সেটা আছে। আপনি ফুড, এনার্জি, আপনি কোথায় যাবেন? আপনার এনার্জি আজকে আপনি ভারতের সঙ্গে লড়াই করছেন, আপনার $1 বিলিয়ন ওপর যে কোনো সময় বকেয়া পড়ে আছে বিদ্যুতের বিল। আপনার রামপালে যে $1.5 বিলিয়ন লাইবার রেটের থেকে কম ফাইন্যান্স, পৃথিবীর সস্তাতম ফাইন্যান্স দেওয়া হয়েছে, সেটা স্পন্সর, সেটাকে সভরেন গ্যারান্টি দিয়েছে আমাদের এক্সিম ব্যাংক দিয়েছে, সেটা সভরেন গ্যারান্টি দিয়েছে ভারত সরকার। কথা হচ্ছে না যে ভারতের কাছে আমাদের কি এখনো মানে আমাদের দেওয়া বাকি। কথা হচ্ছে সর্বক্ষণ খালি আপনি একটা আপনার 15% ইলেকট্রিসিটি ভারত থেকে যায়। আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছেন, আপনি ভারতের সঙ্গে ঝগড়া করছেন, আপনার এগ্রিমেন্টটা ট্রাইপার্টাইট। ভারত না থাকলে আপনার প্ল্যান্ট চলবে না, অপারেশন করা যাবে না ওটাকে। তো এটা আপনি ইচ্ছে করলেই পারবেন না, কোল পাওয়ার করতে পারবেন, নিউক্লিয়ার পারবেন না। তো তো এখন সেখানে আপনি ঝগড়া করছেন। ঝগড়ার পরিণতি যদি সত্যি আপনি দেখুন, এত আমরা কেন বলছি, এটা তো স্বাভাবিক কথা, পাশে একটা বড় অর্থনীতি আপনার দেশে। আমি সেদিনকে একটা ক্লিপ দেখছিলাম, বাজারে সবজি বিক্রেতা বলছে যে ভারত থেকে মরিচ এলে 80 টাকায় নেমে যায়, না হলে 400 টাকায় উঠে যায়। এই তো এটা সাধারণ যুক্তি কেউ দেয়, যেহেতু ভারত বাংলাদেশের যে বাণিজ্য, তাতে তো বেশ পরিমাণ ঘাটতি। সম্ভবত বাংলাদেশ থেকে $1 বিলিয়ন পাই আশেপাশে সমপরিমাণ পণ্য যায় ভারত থেকে। সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, 12 থেকে 13 বিলিয়ন পণ্য আসে। না, বাংলাদেশ থেকে যায় $2 বিলিয়ন এক। আর বাংলাদেশের যদি পণ্য না থাকে তাহলে কি করে সে ভারতে বিক্রি করবে? $2 বিলিয়ন কত থেকে হলো? হাসিনার সময় কত ছিল? হাসিনা যখন এসেছিল $300 মিলিয়ন ছিল, সেটা $2 বিলিয়ন হয়েছে। কেন হয়েছে? কারণ নানানভাবে যোগাযোগ বাড়ানো হয়েছে। ভারত আপনি দেখুন 2011 সালের ম্যাকিনসে রিপোর্ট দেখুন। ম্যাকিনসে রিপোর্টে তারা কি, আমি খুঁটিনাটি বিষয়ে আজকে অর্থনীতি বিষয়ে যাবো না, মানে যারা পাল্টা যুক্তি দিচ্ছেন যে ভারত 12 থেকে 13 বিলিয়ন পণ্য রপ্তানি করে, তাহলে ভারত তো মার্কেট হারাবে, এবং সেই জায়গাতে সম্ভবত এরা একটু দর কষাকষি করতে চাইছে, যারা তুমুল ভারত বিরোধিতা করছে। ঠিক আছে, মানে এটা এই ধরুন ভারত মার্কেট হারাবে, এইভাবে এগুলো হচ্ছে কি জানেন তো, নির্বোধের অর্থনৈতিক যুক্তি। আমি চায়নার সঙ্গে আমাদের একটা খারাপ সম্পর্ক ছিল, কেমন? চায়নার আমাদের দেশে আমাদেরও ট্রেড ব্যালেন্স তো চায়নার পরে, রাইট? এবার আমি চায়নার সঙ্গে যুদ্ধ করতে গেলাম, করতেই পারি, এমন তো নয় যে পৃথিবীতে ওই জিনিসটা পাওয়া যাবে না কোথাও। কিন্তু তার তো আমার ইকোনমিক কস্ট আছে রে ভাই, আমি সুতরাং করবো না ওটা ওর সঙ্গে। সেটা যদি বাংলাদেশ করে আমার আপত্তি নেই, কিন্তু তার যতক্ষণ না সেটা করছে ততক্ষণ সে একটা সাধারণ অর্থনৈতিক, মানে এটা খুব
যুক্তি, মানে এগুলো খুব ফিল্মসি যুক্তি, আমি জানি, এগুলো দেখেছি। তারা তারা বাস্তবটাই জানে না। বিশ্বাস করুন, আপনাকে আমি বলছি যে যে অর্থনীতি শুয়ে পড়বে যদি ভারতের সহযোগিতা না থাকে। 1 মাস, স্রেফ 1 মাস। আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি, আমি আপনার কথার সূত্র ধরে যদি জিজ্ঞেস করি, আপনি বলছেন যে অনেক কিছু ঘটবে, যা কিছু হলো, যা কিছু হচ্ছে, প্রধানমন্ত্রী সফর হওয়া না হওয়াকে কেন্দ্র করে, সেই অনেক কিছু ঘটার মধ্যে আপনি কিছু এক্সাম্পল এর মধ্যে দিয়েছেন, হয়তো কিছু আহ, ইঙ্গিত দিয়েছেন। সে বিদ্যুতের কথা বলেছেন, ভারতের পণ্যের কথা বলেছেন, আহ আরো যে বিষয়গুলো রয়েছে, মানে এগুলো কি ভারত ক্লপস করে দিতে পারে, এমন কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, সেটা আমি আপনাকে বললাম যে ভারত কি করে, ভারত সবসময় গ্রেডেড এসকালেশনে বিশ্বাস করে। দেখুন, আমাদের সব থেকে খারাপ সম্পর্ক ছিল ইউনূসের সময়, কেমন? তো ঠিক কতটা খারাপ ছিল ইউনূস সরকার, তার একটা প্রমাণ দেই। 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে গেছিলেন। সেই সময় একটা মারামারি কাটাকাটি হয়। তাদেরকে, যারা পুলিশের গুলি খেয়েছিল, তাদেরকে শহীদ, জুলাই শহীদ, অমুক শহীদের মতো শহীদ, এবং 10 লাখ টাকা ফ্ল্যাট না কি করা হলো, এই ইউনূস সরকার করেছে। 21 না 19 জন। তো আপনি ইন্টারন্যাশনালি কি বার্তা দিয়েছেন বুঝতে পেরেছেন তো? আর ইউনূস সরকারের পরিস্থিতিটা দেখুন। ইউনূস সরকার আমাদের দেশের ওপর অনেক কিছু বসিয়েছেন, আমাদের রপ্তানির ওপর বা বিধিনিষেধ, সেটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু ইউনূস সরকার এসেছিল, আসার পর থেকে ওনাকেও কিন্তু আমাদের দিক থেকে মেসেজ গেছিল, উনিও ক্ষমতায় আসার পর। তারপরে প্রথমটা তো চললো এই সমস্ত, শেষে সেই ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রায় দরজা টরজা, মানে আমরা যেটা ইংরেজিতে বলা হয় গেট ক্র্যাশ করে উনি ব্যাংককে মিট করলেন মোদিকে, অলমোস্ট আনইনভাইটেড। মোদি মিট করতে চাইছিল না, এড়িয়ে যাচ্ছিল, সেটা লাস্টে গিয়ে করলো সে। তার এমন ডেসপারেশন হয়ে গেল। তো ডেসপারেশন এমনি এমনি হয়। ইনসোফার অ্যাজ বিএনপি সরকার ইজ কনসার্ন, আমাদের দিক থেকে দেখুন, তখনও কিন্তু গ্রেডেড রেসপন্স ছিল। একবারের জন্য মরিচ আটকে দেয়নি, একবারের জন্য পেঁয়াজ আটকে দেয়নি, হ্যাঁ, বরং SOS পাঠিয়ে দিয়েছে। তো এখন এইবারে খালি কয়েকটা জিনিসে, যেমন আপনার মন থাকতে পারে যে আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করেছিল বিল না মেটালে পরে। তারপরে প্রথমে এসেই কিন্তু বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে আদানি বলল, ঠিক আছে, আমার কত 1.3 বিলিয়ন বা 1.2 বিলিয়ন ডলারের পাওনা আছে, তুমি পাওনা দাও। এবার ওই পাওনাতে তখন দিতে বাধ্য হলো। এই যে 1 বিলিয়ন ডলারের পাওনা আছে, আজকে যদি আদানি বিলটা চায়, তাহলে পরে যে কোনো সরকারের বিপদ ঘটবে। সে কি করে, 200 বিলিয়ন ডলার রেকারিংটা দিতে থাকে, একটা টাকা, আর বাকি জমিয়ে রেখে দেয়, কারণ একসঙ্গে বেরিয়ে যাবে তো টাকাটা। তো সেরকম তখনই ইউনূস চাপে পড়ে গেল যে মানে এবার আসলে ব্যাক টু দ্য টপিক। আমি জানি না কি হবে, এগুলো না হলেই ভালো, কারণ এগুলো একবার শুরু হলে খুব বিচ্ছিরি পরিস্থিতি হবে, হাতে মানে যথেষ্ট বাইরে বাজে হবে ব্যাপারগুলো। তো আমি জানি না, কিন্তু বিএনপি সরকার নিজের পরিস্থিতিটাকে টাইট করে ফেলেছেন, এইটা আমি বলতে পারি। এটা বারবার হবে না, আর হবে না। ভারতের যে আগ্রহ ছিল, অন্তত বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা বসতে চায়, দুই রাষ্ট্রের সরকার প্রধানকে একসাথে করার চেষ্টা করা হচ্ছিল। যেহেতু তাদের আগ্রহ বারবার মানে এক্সপোজ করার পরেও বাংলাদেশ সম্মতি দিল না বা সাড়া দিল না, এর পরবর্তীতে যদি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যান, তাহলে অন্তত এইবার যে আউটকামটা ভারতের কাছ থেকে পাওয়া যেত, সেটা হবে না। বিষয়টা এরকম অবশ্যই হবে না, অবশ্যই হবে না। শুনুন, ডিপ্লোম্যাসি হয়, অনেক কিছু আছে ডিপ্লোম্যাসির ভেতর, অনেকগুলো কম্পোনেন্ট আছে। অর্থনৈতিক যোগাযোগ আছে, তারপরে যেমন ধরুন সিকিউরিটি কোঅপারেশন আছে, হ্যাঁ, ওর দেশের টেররিস্টকে পুষছে কিনা, এই সমস্ত বিষয় আছে। বাজে এরকম ঘটলো যে ফেব্রুয়ারি মাসে সবার প্রথমে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী বললেন, তারপরে যখন আমাদের স্পিকার গেলেন শপথ গ্রহণে, স্পিকার মেসেজ নিয়ে গেলেন, হলো তো? তার মানে কি পার্সোনাল রিলেশনশিপ, ঠিক যেভাবে মোদি নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে গেছিল, এইভাবে। যেমন ভাবে আজকাল দেখেছেন যে পুটিন মোদিকে গাড়ি চালিয়ে নিয়ে যায়, কেমন?
বা অমুক নেতার তাকে নিয়ে যায়, এগুলো আজকাল এগুলো এসছে, এগুলো ব্যক্তিগত সম্পর্ক। মোদি মেলনি, তো ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু কিন্তু ফ্রিকশন, অনেক ফ্রিকশনের ভেতরও এক ধরনের একটা কি বলবো, মানে শব্দটা খুঁজে পাচ্ছি না, একটা কমফর্ট জোন কাজ করে। যেমন দেখবেন ভারত আমেরিকা ট্যারিফ নিয়ে অনেক লড়াইয়ের মাঝখানেও দেখবেন ট্রাম্প মোদি ইজ আ গুড ম্যান, হি ইজ মাই ফ্রেন্ড বলে আমাদের হয়তো দুটো আছলা বাঁশ দিচ্ছে, কেমন? কিন্তু এই যে জায়গাটা, তার মানে ওই উইন্ডোটা কিন্তু খোলা আছে সর্বক্ষণ, নিজেদের ভেতর কথা বলে নিচ্ছে। তারেক রহমান যেটা করেছেন সেটা হলো, মানে আমি শব্দগুলো অ্যাভয়েড করে যাচ্ছি, আমি যেটা মনে ভাবছি সেটা বলছি না, খুব খুব সভ্যভাবে বললে চরম অসভ্যতা করলেন। আপনাকে আপনার ক্ষমতায় আসার আগের থেকে আপনার নানান ঘটনাবলী আছে এবং সেখানে ভারত আপনাকে রেড কার্পেট দিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আপনাকে ডেকেছেন, আপনার পুরো পরিবারকে ডেকেছেন। আপনি তার পরবর্তীতে আপনি একটা এই যাব কি যাব না করছেন, এবং তারপর আপনার ডোমেস্টিক পলিটিক্স, যে পলিটিক্সটার দায় আপনার, আমার না, সেটা আপনি এসে ওইটাকে দিয়ে স্টেটমেন্ট ছাড়ছেন, এবং খুব লজিক্যালি প্রত্যেকটা জিনিস খুব সুচিন্তিত ভাবে এসছে না, একবার এক দফা, একবার 5 দফা এরম হয়েছে? আপনি বলুন। হ্যাঁ, সরি, সেটা নিশ্চয় আমিও মনে করি না যে লজিক্যাল গ্রাউন্ড থেকে। তো তাহলে যে দেশের একটা পররাষ্ট্র নীতিতে সকাল বিকেল কথার মা বাপ নেই, কদিন শুনলাম সেপ্টেম্বর কেন, উনি আগে যেতে পারেন, তারপরে হঠাৎ করে না 3 দফা আমি না মানলে যাব না, তারপরে ওই হুমায়ুন কবির আবার কোথাও একটা দেখলাম, পড়লাম, উনি বলেছেন যে এখানে দফা টফা নেই কোনো, সমঝোতা হলে নেক্সট উইকও হতে পারে এরকম বলেছে। হ্যাঁ, তো হচ্ছেটা কি এটা? সুতরাং তাদের সেই দেশের সেপ্টেম্বর মাসে যে হঠাৎ তারেক রহমান ব্যাগ গুটিয়ে আসবেন না, এটা আমি অন্তত ওভাররুল করি না, বোঝা কথা। মানে আমি কোনো বেট করতে রাজি নই যে কালকে বাংলাদেশের কি হবে, কারণ এর আগে যিনি ছিলেন, এই সরকার নিজেকে ইউনূস সরকারেরই এক্সটেনশন মনে করে, সে কোনোদিন ইউনূস সরকারের বিরুদ্ধে একটা কথা বলে না, এবং যতগুলো স্টেটমেন্ট হয়, সেটা কারেন্ট চলে যাক, পাখি মরে যাক, কি হাওয়া না দিক, যা পৃথিবীতে কমপ্লেন আছে সেটা হাসতে হাসতে বলেন আগের পূর্ববর্তী সরকার। সেটা কিন্তু একদম কোট করছি, আমি নাম বলতে পারি, বলছি না যে ইউনূস সরকার নয়, তার আগের সরকার, হাসিনা সরকার। সুতরাং এটা নিজেদের ইউনূস সরকারেরই এক্সটেনশন মনে করে। সেই সরকার, তার ইউনূস সরকার প্রথমটায় হম্বি তম্বি রিবুট বাংলাদেশ 2.0, তারপরে গেট ক্র্যাশ করে ঢোকা, এবং সেটাকে আবার বোকার মতো, যেন সারা পৃথিবীতে আর কেউ কিছু জানে না, নাম করবো না কারো, সব বড় বড় প্রচারবিদ, তারা এমন একটা করলো যে ডক্টর ইউনূসের জন্য সবাই, প্রধানমন্ত্রী সকাল থেকে উঠে গামছা দিয়ে দাঁড়িয়েছিল, মোদি। এই ধরনের চিপ ব্যাপার স্যাপারের প্রেসিডেন্টস ফরেন অ্যাফেয়ার্সে হচ্ছে, দরকার নেই। আপনি ছোট দেশ হোক বড় দেশ হোক, আপনি প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, আপনার এখানেই তো একদম ইকুয়াল রাইট। এরপরে তো আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকবে। এই যে এরা আজকাল বুকে জড়ায়, এরা এক একজনকে হাত করে, গাড়ি, কেউ কাউকে গাড়ি নিয়ে চালায়, এরা কি সব বোকা? সব পৃথিবীর সব বুদ্ধি কি খালি বাংলাদেশে আছে? আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনার দেশের সরকার প্রধানের যে কোনো অনুষ্ঠানের প্রোটোকলটা কি হবে বা কোন ধরনের সময় রেখে হবে, এগুলো তো আমি বিস্তারিত জানি না, তবে অনুমান করতে পারি। তো সেই জায়গা থেকে আমি প্রশ্ন করি যে হুমায়ুন কবির যেহেতু বলেছেন যে আজ হয়নি, নেক্সট উইক হতে পারে যে সমঝোতা যদি একটা সম্পর্ক দাঁড়ায়, তো আসলে কি এটি যখন তখন 1 সপ্তাহ ব্যবধানে, 3 দিন 4 দিনের ব্যবধানে এ ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট আসলে কি সম্ভব না ভারতের পক্ষ থেকে? ব্রিক্স এর সম্মেলন তো একটা অ্যারেঞ্জড প্রোগ্রাম, এটা আগে থেকে প্রণোদিত, ওইটাই সম্ভব। হ্যাঁ, কিন্তু এর বাইরে 1 সপ্তাহ ব্যবধানে বা 2 সপ্তাহ ব্যবধানে 2 রাষ্ট্রের সরকার প্রধানের বসার কোনো ধরনের কোনো সুযোগ থাকে কিনা? সরকারেরা কি চায়ের দোকান? সরকার কি চায়ের দোকান? এরকম ভাবে একটা সরকার চলে কি? কোন সরকার, বাংলাদেশ সরকার, ভারত সরকার এরকম ভাবে চলে নাকি? তার 500 জিনিস আছে, আর সব দেশের কত কিছু আছে। এইভাবে এটা কি কথা হচ্ছে, ভালো খিল্ল কথাবার্তা সব। এইভাবে তো আমরা দেশের ভেতর কথা বলি, এইসব এরকম ভাবে কথা প্রত্যেক দেশেরই ভেতরে এরকম চলতে থাকে। এই হবে সেই হবে, আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী অমুক মন্ত্রী এরা বলতে থাকে। হ্যাঁ, কিন্তু করতে হয় না। আপনি বলছেন যে বাংলাদেশে ইন্টারনাল পলিটিক্সে যে পাকিস্তানের যে প্রভাব বা মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান, সেটি কিন্তু একটা ব্লাডশেড
হতে পারে একটা আশঙ্কা থেকে যে ভারত চাইনি প্রতিবেশী রাষ্ট্রে এমন কিছু, এবং সেই জায়গা থেকেই এতটা নতজানু বা এতটা মোটামুটি একটা আগ্রহ ছিল আমাদের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে। এর বাইরে তো নিশ্চয়ই ভারতের স্বার্থ রয়েছে, চীনের প্রভাব মোকাবেলা করা কিংবা ভারতের যে নিশ্চয়ই। ল্যান্ড। সেগুলোই তো এই যে পাকিস্তানি খপ্পরে না যাওয়া, পাকিস্তানি খপ্পরে না যাওয়া কেমন, যেমন ধরুন এই যে মক্কা প্যাক্ট, যদি বাংলাদেশ ওর মধ্যে ঢোকে তারপরে কিন্তু আসল শুরু হবে, কাকে বলে রিয়াকশন, ভারতীয় রিয়াকশন। আপনি ভালো থাকবেন প্রতিমা বোস। নিশ্চয়ই আমরা চাইবো যে অন্তত প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে মধ্যে যেই একটা গভীর একটা রেখা তো স্পষ্ট হয়ে আছে, তাই না? তাদের সহযোগিতা ছিল আমাদের অস্তিত্বের জায়গায়, আমাদের মুক্তিযুদ্ধের জায়গায়, এবং অবশ্যই ভারত দাতাকে আমরা চাই না। অন্তত প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো, একটু আমরা কামনা করছি। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।